আমি অভিনেত্রী। একটা রাজনৈতিক পরিচয় আছে বটে, কিন্তু প্রথম পরিচয় অভিনেত্রী। আর এই অভিনেত্রী হওয়ার সুবাদে আমি পৃথিবী থেকে, সমাজ থেকে বহু কিছু পেয়েছি। তার মধ্যে প্রধান অমূল্য যে দুটো জিনিস, তা হলো ভালোবাসা আর সম্মান। আমি যে এত সম্মান পেয়েছি, এত ভালোবাসা পেয়েছি, তার জন্য আমি কৃতজ্ঞ, কিন্তু শুধু কৃতজ্ঞতা জানিয়ে থামাটা ঠিক নয়। যে সমাজ থেকে আমি এত কিছু পেয়েছি, সেই সমাজের প্রতি আমার দায়িত্ব এবং দায়বদ্ধতাও আছে, এবং সেই দায়বদ্ধতার জায়গা থেকে আজকে আমি একজন সাধারণ মানুষ হয়ে কথা বলতে চাই, সাধারণ মানুষের কথা বলতে চাই। কারণ এই ভোটের সময় দেখেছি, ভোটের রাজনীতিতে রাজনৈতিক ব্যক্তিত্বরা শুধু কে জিতব, কে হারবো, কাকে হারাবো, পরে কি করব, সেই নিয়েই ভাবেন। কিন্তু ভোটটা আসলে সাধারণ মানুষকে নিয়ে, সাধারণ মানুষের জন্য। কিন্তু সাধারণ মানুষের কথা কতজন মনে রাখেন? সন্দেহ। সেই জন্য আজ আমি সাধারণ মানুষের প্রতিনিধি। আমি এই আজকের যে টপিক দেওয়া হয়েছে, তার একটা লাইন ধরে ধরে এগোতে চাই। প্রথম লাইন, ইডি থেকে এনআইএ, শাসকের ভীতি। 2024 শুরুই হয়েছিল একদিন হঠাৎ করে একটা গায়ে কাঁটা দেওয়া ঘটনাকে কেন্দ্র করে। আমরা সবাই জানি, এ রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তার বিভিন্ন স্ক্যাম নিয়ে যখন ইডি তদন্ত করছে, এবং সেই তদন্তে বিভিন্ন মানুষের নাম উঠে আসছে, তার মধ্যে একটি নাম জ্বলজ্বল করছিল, যে নামটা আমি এখানে আর বলতে চাই না, অলরেডি সবাই উচ্চারণ করেছে, আর এই মঞ্চের গরিমা আমি নষ্ট করতে চাই না। সে এখন ইডি হেফাজতে রয়েছে। তাকে যখন প্রশ্ন করবার জন্য ইডি অফিসারেরা সন্দেশখালিতে তার বাড়িতে যায়, তখন সন্দেশখালিতে গিয়ে কি প্রতিবাদের, কি প্রতিরোধের মুখে ইডি অফিসারদের পড়তে হয়, সেটা আমরা সবাই দেখেছি। এবং আমি জানি আমার মতন আপনারা প্রত্যেকে শিহরে উঠেছেন, কারণ এই রকম ক্ষমতা থাকা সত্ত্বেও, এরকম ক্ষমতাবান অফিসারেরা তারা গিয়ে যখন তাদের নিরাপত্তার কোনো স্থিরতা নেই, তাদের সিকিউরিটি যখন এই অবস্থা, তখন এই রাজ্যের সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়, সেইটা আমাদের প্রত্যেকের মনে হয়েছিল। এবং তার পরবর্তীতে সন্দেশখালির মা বোনেরা যেভাবে তাদের প্রতি যে অত্যাচার হয়েছে, সেটা নিয়ে যখন সম্মুখে এসছে, সে আলোচনা আমি আর বেশি দূর এখানে করতে চাই না, কারণ সেটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার, আমাদের সমস্ত মহিলাদের জন্য অত্যন্ত লজ্জার। এবং সন্দেশখালির ঘটনা ভারতবর্ষের ইতিহাসে একটা ঘৃণ্যতম, একটা জঘন্য, বর্বরচিত, ভয়াবহ, ভয়ানক ইতিহাসের অধ্যায় হিসেবে থেকে যাবে। সেটা আমি জানি, আমার সঙ্গে সমস্ত পশ্চিমবঙ্গবাসী একমত হবেন। এবং তারপরে মুখ্যমন্ত্রী কি বললেন? মুখ্যমন্ত্রী বললেন, প্রথমে ইডি ঢুকবে, তারপরে সিবিআই, তারপরে ঢুকবে তাদের বন্ধু বিজেপি, এবং তার সঙ্গে সঙ্গে কিছু সংবাদ মাধ্যমের সাংবাদিকরা, এবং তারা তিল থেকে তাল করেছে বিষয়টাকে। আসলেই সন্দেশখালি একটা অতি শান্ত জায়গা, সেখানে কোনো অশান্তি নেই, কোনো গণ্ডগোল নেই। এই বিজেপি আর সংবাদ মাধ্যমের লোকজনেরা ঢুকে এই জায়গাটাকে অশান্ত করেছে, আগুন জ্বালিয়েছে। এটা কি অসম্ভব ভুল একটা তথ্য এবং অসম্ভব ভুল একটা অ্যালিগেশন, কি সাংঘাতিক একটা কথা। প্লিজ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে কেউ একটু বোঝান যে এই ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, এনআইএ, হ্যাঁ, এগুলো, এই সব ডিপার্টমেন্টগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের ঠিকই, কিন্তু এদের একটা নিজস্ব স্ট্রাকচার আছে, এদের একটা স্বয়ংক্রিয় সিস্টেম আছে, একটা প্রোটোকল আছে, এবং এদের সঙ্গে বিজেপি বা নরেন্দ্র মোদী সরকারের কাজের কোনো যোগসূত্র নেই। এনারা যখন কাজ করেন, এদের নিজস্ব প্রোটোকল অনুযায়ী, নিজস্ব সিস্টেম অনুযায়ী কাজ করেন। আর এনারা কিন্তু আমার আপনার বাড়িতে আসেন না। কাদের বাড়িতে যান? যারা চুরি করেন, যারা দুর্নীতি করেন, যারা মানুষ ঠকান, তাদের বাড়িতে। মুখ্যমন্ত্রীর অবশ্য সবসময় একটা আগ্রহ থাকে, যারা দুর্নীতি করেন, যারা চুরি করেন, তাদের সামনে ঢাল হয়ে দাঁড়ানোর, তাদের মাথায় ছাতা ধরবার। এক্ষেত্রেও উনি সেই একই জিনিসটা করেছেন। কিন্তু আমার মনে হয়
ওনার এই অভ্যেসটা এই মুহূর্তে বন্ধ করা উচিত, কারণ উনি পক্ষান্তরে কিন্তু এইগুলো করে ওনার দলীয় কর্মীদেরকে সন্ত্রাস করবার জন্য প্রশ্রয় দিচ্ছেন এবং বলছেন তোমরা ভোটের আগে যা ইচ্ছে তাই করতে পারো, যে কোনো ধরনের দুর্নীতি করতে পারো, যেখানে ইচ্ছে বিস্ফোরণ ঘটুক, আমি তো আছি তোমাদের সঙ্গে, তোমাদেরকে গার্ড দেওয়ার জন্য, তোমাদেরকে বাঁচাবার জন্য। আর ঠিক তারই ফলস্বরূপ ঠিক 3 মাসের মধ্যে এনআইএর প্রতি হামলা, সেটা আমরা সবাই দেখলাম। পরের লাইন ছিল এই টপিকের, এজেন্সি পেটানোই আজকাল রীতি। হ্যাঁ, এইভাবেই যদি আমাদের এই রাজ্য চলতে থাকে তাহলে এজেন্সি পেটানোটা এ রাজ্যের রীতি হয়ে দাঁড়াবে। আমাদের পরের লাইন ছিল 7 দফা সংঘাতে হুঙ্কার দিনে রাতে। ছোটবেলায় বাবা জেঠুদের দেখেছি যখন ভোট আসতো তখন নিজেদের মধ্যে নানা রকম আলোচনা হতো, মানে কোন দল, কে তার প্রার্থী, এইসব নানা বিষয়ে আলোচনা হতো, কিন্তু কে যে কাকে কোন দলকে সমর্থন করছে বা কাকে আলটিমেটলি ভোটটা দিয়ে ঘরে ঢুকছে সেটা কিন্তু আমরা কেউ কোনোদিন বুঝতেও পারিনি, আন্দাজও করতে পারিনি। যখন আমার ভোট দেওয়ার বয়স হলো তখন আমি বাবাকে জিজ্ঞেস করেছিলাম, বাবা কাকে ভোটটা দেব? কারণ তখন 18 বছর বয়স, রাজনীতির কি বুঝি, ভুলটা যেন না হয়ে যায় সেজন্য জিজ্ঞেস করেছিলাম বাবাকে। অবশ্য এখনকার 18 বছরের বাচ্চারা অনেক বোঝে, তারা নিজেদেরটা বুঝে নিতে শিখেছে। আমি তো প্রাগৈতিহাসিক যুগের মানুষ, তখন অত বুঝতাম না, প্লাস বোকাও ছিলাম বেশ। ফলে বাবাকেই জিজ্ঞেস করেছিলাম। বাবা বলেছিলেন, তুমি নিজেই নির্বাচন করো তোমার প্রার্থী। তোমার যাকে মনে হচ্ছে যে তোমার জন্য, তোমার এলাকার জন্য, তোমার রাজ্যের জন্য কাজ করবে, যার ভাবমূর্তি স্বচ্ছ, যাকে তুমি তোমার প্রতিনিধি হিসেবে সংসদে, পার্লামেন্টে পাঠাতে চাও, তুমি তাকেই ভোট দেবে। এবং ভোটটা দিয়ে এসে বাড়িতে আমাকে বলো না তুমি কাকে ভোট দিয়েছো, তার কারণ এইটা তোমার নাগরিক হিসেবে সর্বোচ্চ অধিকার। এবং ভোট মানে হচ্ছে গণতন্ত্রের পুজো। তুমি যখন কোনো মন্দিরে যাও, প্রণাম করো ঠাকুরকে, যখন তার কাছে কিছু প্রার্থনা করো, তুমি কি বাড়িতে এসে আমাদের বলো যে বাবা জানো আমি বলে এসছি ঠাকুরকে আমাকে যেন ফার্স্ট ডিভিশনে পাশ করিয়ে দেন, বা আমি বলে এসছি আমার যেন একটা দারুণ চাকরি হয়? বলো না তো, কারণ তুমি মনে মনে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক করো এবং মনে মনে তুমি ঈশ্বরকে জানাও এবং সেটা নিজের মনেই রাখো। যেহেতু ভোটটাও গণতন্ত্রের পুজো, কাজে এটাও মনে মনে রাখো, এটা সোচ্চারে বলবার নয়। অথচ আমরা এখন দেখছি আমাদেরই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নানান জেলায় গিয়ে নানান মঞ্চে দাঁড়িয়ে মাইক হাতে নিয়ে হুঙ্কার দিচ্ছেন, সিপিএমকে একটাও ভোট দেবেন না, বিজেপিকে একটাও ভোট দেবেন না, এবং বিজেপির সম্বন্ধে আরও অনেক কথা বলছিলেন। আমার এক্স্যাক্ট শব্দগুলো মনে নেই, আমার কোট করাটা ঠিক নয়, কিন্তু কী সব মাদক সেবন করিয়ে দেবে, তারপরে ব্যালট বক্সে আপনাদের ভোটটা ফেলে দেব, এই সমস্ত নানান ধরনের কথার ব্যবহার করছিলেন এবং বলছিলেন যে কাউকে ভোট দেবেন না, সব ভোট আমাদের দিন, তৃণমূলকে দিন, আমরা আপনাদের চাকরি দেব, আমরা আপনাদের 100 দিনের কাজ দেব, আমরা আপনাদের বাড়িতে জল এনে দেবো, আমরা আপনাদের ইলেকট্রিসিটি দেবো। তাহলে 5 বছর ধরে কেন দিলেন না? কেন ভোটের সময় আপনাকে সোচ্চারে বলতে হচ্ছে যে আমরা দেব, তোমরা আমাদের এই মুহূর্তে অন্তত প্লিজ ভোটটা দাও বাবা? এটা কেন বলতে হচ্ছে? 5টা বছর যদি কাজ করতেন, 5টা বছর যদি এই রাজ্যের মানুষের পাশে থাকতেন, তাহলে আজকে হাত জোর করে বলতে হতো না। অবশ্য উনি হাত জোর করে বলেন না, উনি দামামা বাজিয়ে হুঙ্কার দিয়ে বলেন, আর সেটাই উনি করছেন। আমি জানি না আইনত উনি এটা করতে পারেন কি না, কোনো মঞ্চে উঠে গ্রামের মানুষদের ভুল বুঝিয়ে আমাদের ভোট দাও, আর কাউকে ভোট দিও না, সেটা উনি আইনত পারেন কি না আমি জানি না, কিন্তু এথিক্যালি তো অন্তত পারেন না, সেটুকুনি আমি বুঝতে পারি। তার কারণ উনি শুধু তৃণমূল নেত্রী নন, উনি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী। উনি শুধু যারা তৃণমূল করেন উনি তাদের মুখ্যমন্ত্রী নন, উনি আমারও মুখ্যমন্ত্রী। আমার মুখ্যমন্ত্রী মানে উনি আমার অভিভাবক, এবং আমার অভিভাবক প্রত্যেক দিন আমাকে ভুল বোঝাচ্ছেন, মিথ্যে শেখাচ্ছেন, মিথ্যে বলছেন, সেটা দিনের পর দিন চলতে পারে না। আমি একটু ব্রাত্য দাদিরই বলবো যে প্লিজ একটু ওনাকে বোঝান যে এথিক্যালি ওনার অন্তত এটা করা উচিত নয়।
আমাদের রাজ্যে যদি কোনো ঘটনা ঘটে এবং সেটা নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম যখন আলোচনায় বসে, তখন আমি সবসময় দেখেছি, অরূপদা আমার উপরে রাগ করবেন না, অরূপদাও বসেন, এবং আমি দেখেছি সমস্ত তৃণমূলের যারা মুখপাত্র থাকেন তারা প্রত্যেকে নিজের রাজ্যে কি হয়েছে সেটা না বলে সোজা চলে যান উন্নাওতে কি হয়েছে, হাথরাসে কি হয়েছে, আসামে কি হয়েছে, কেরালে কি হয়েছে। আরে দাদা, আপনার বাড়িতে আগুন লেগেছে, আপনার বাড়ির আগুনটা আগে নেভান, তা না করে পাশের বাড়িতে যখন আগুন লেগেছিল তারা তো কই নেভায়নি, তারা যখন কিছু করেনি, তাহলে আমি কেন করব? আমি আমার বাড়ির আগুনে পুড়ে ছাই হয়ে বেগুন পোড়া হয়ে বসে থাকি, আমি তবু আমার বাড়ির আগুনটা পোড়াবো না। সারাক্ষণ সবাই এটা করেন। ঠিক আপনাদের কথা ধরে আপনাদেরকেই বলছি, প্লিজ এখনো একটু অন্য রাজ্যের দিকে তাকিয়ে দেখুন না। 2024-এর ভোট কিন্তু পশ্চিমবঙ্গের ভোট নয়, গোটা ভারতবর্ষের ভোট। অন্যান্য রাজ্যের দিকে একটু তাকিয়ে দেখুন তো। পশ্চিমবঙ্গে যেরকম হিংসা হয় প্রত্যেকবার ভোটের সময়, যেরকম হিংসা হয়, যেরকম খুনোখুনি, মারামারি, গলা কেটে ধান খেতে ফেলে দেওয়া হচ্ছে, এখানে বিস্ফোরণ সেখানে বিস্ফোরণ, এবং এত অপশব্দের ব্যবহার, এত ঘৃণা একে অন্যের প্রতি, কারোর প্রতি সম্মান নেই কারোর। কেন? কেন? রাজনীতি এক জায়গায়, আপনার নীতি আদর্শ এক জায়গায়, আমার নীতি আদর্শ এক জায়গায়, কিন্তু কেন ভোট এলেই এ রাজ্যের মানুষ এত হিংস্র হয়ে যায়? সাধারণ মানুষের কথা আমি বলতে এসেছি এখানে। সাধারণ মানুষ কিন্তু এই ভোট চায় না, সাধারণ মানুষ কিন্তু এই রাজনীতিতে বিশ্বাস করে না, সাধারণ মানুষ এই রকম রাজনৈতিক পরিবেশ চায় না। আমি গৌতম দার সাথে একমত। ঠিক এই কারণে পশ্চিমবঙ্গের রাজনীতি আজকাল এত হিংস্র হয়ে গেছে। কোনো শিক্ষিত যুবক যুবতী, কোনো শিক্ষিত ছেলেমেয়েরা আজকাল আর রাজনীতিতে আসতে চাইছে না। রাজনীতির কথা বললেই বলে, ওরে বাবা না থাক, পড়াশোনা করে চাকরি করে অন্য রাজ্যে চলে গিয়ে চাকরি নিই। কাজে এই মুহূর্তে আমার মনে হয় এই রাজনৈতিক প্রেক্ষাপটটাকে বদলানো উচিত। আমাদের লাস্ট লাইন, একটু সময় নেব সুমনদা। আমাদের লাস্ট লাইন ছিল ভোটের বঙ্গে কোন দিকে রাজনীতি। পশ্চিমবঙ্গের মানুষ আমি বিশ্বাস করি যথেষ্ট বুদ্ধিমান, বিবেচক, মর্যাদা সম্পন্ন, এবং ওনারা বুদ্ধিমান। ওনারা জানেন যে কাকে ভোট দিয়ে মসনদে বসালে পরে আমার রাজ্যের মাটি আরও শক্ত হবে, আরও দৃঢ় হবে আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য। কাজেই ওনারা তাকেই ভোটটা দেবেন, ওনারা তাকেই মসনদে বসাবেন। ওনারা বুদ্ধিমান এবং ওনারা ওয়াকিবহাল। আমি তাই বাংলার মানুষদের, বাংলার ভোটারদের জন্যই হয়েই বলবো যে ওনারা জানেন নরেন্দ্র মোদীর সরকার লাস্ট 10 বছরে 500 কিলোমিটারের বেশি মেট্রো রেলের উপহার দিয়েছেন আমাদেরকে। 4 কোটিরও বেশি গরিব মানুষের ঘর তৈরি করে দিয়েছেন, 315টির বেশি মেডিকেল কলেজ করেছেন, 22টার বেশি এইমস তৈরি হয়েছে, কত হাজার ফ্রি ভ্যাকসিনেশন আমরা পেয়েছি আমরা সেটা সবাই জানি, আমরা কতদিন ধরে ফ্রি রেশন পাচ্ছি সবাই জানি, কতজনের বাড়ির সামনে অবধি জলের কানেকশন পৌঁছেছে তারা সবাই জানে। তারা যদি জানেন তাহলে তারা বিজেপিকে ভোট দেবেন, তারা যদি সেটা না জানেন, তারা যদি আপনার 500 টাকা বেড়ে 1000 টাকা, আপনার একটা সাইকেল, একটা ট্যাব, মেয়ের বিয়ে দিতে গেলে 20,000 টাকা, এইগুলোই যদি জানেন তাহলে তারা আপনাকেই ভোট দেবেন। শুধু তাদের নিরপেক্ষভাবে ভোটটা দিতে দিন। ভুল বলে মিথ্যে বুঝিয়ে তাদেরকে বুথে পাঠাবেন না। নিজেদের বিবেচনা অনুযায়ী তাদেরকে তাদের প্রতিনিধি চুজ করতে দিন। দুটো লাইন শুধু বলবো। মাঝখান থেকে বলেছেন অরূপদা, আমি না হয় আরো একটু এগিয়ে গেলাম। আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান। তোমাদের মানে আমি সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি সবার, এই সবার ক্যান্ডিডেটদের কথা বলছি। তারা ভাবেন যে আমাদের মানে সাধারণ মানুষদের জীবন গড়া তাদের হাতে, আর তারা ইচ্ছে করলেই তাদের জীবনটা ঝুনঝুনির মতন ভেঙে দিতে পারেন। আসলে বিষয়টা ঠিক উল্টো। আমরা মানে সাধারণ মানুষরা চাইলেই আপনাদের ভবিষ্যৎ গড়তে পারি, কারণ আমরাই ভোট দিয়ে আপনাদের পার্লামেন্টে পাঠাই। আমরাই আপনাদের ভবিষ্যৎ চাইলে গড়তে পারি, আর আমরাই চাইলে ঝুনঝুনির মতন আপনার জীবন ভেঙে ছুঁড়ে ফেলে দিতে পারি আপনাদের। কাজেই যেই জিতে আসুন না কেন, যেই পার্লামেন্টে যান না কেন, সাধারণ মানুষ হিসেবে আমার আবেদন থাকবে আপনাদের কাছে, সে তৃণমূলই হোক আর বিজেপি হোক,
আপনারা প্লিজ মানুষের পাশে থাকুন, মানুষের পাশে থাকবেন। যে কনস্টিটিউয়েন্সি থেকে জিতছেন, যে এলাকা থেকে জিতছেন, সেই এলাকার মানুষের পাশে থাকুন, তাদের দুঃখে থাকুন, তাদের সঙ্গে থাকুন, তাদের সার্ভিসটা দিন, তাদের কাছে যান।